বাংলা, জয় বঙ্গবন্ধু। মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকে। বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই ছুটির ঘণ্টা পড়ে। বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে। শিক্ষকরা জানিয়েছেন, অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের কণ্ঠে ছিল আতঙ্ক ও দৃঢ়তা। শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে তিনি জানিয়েছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। 2 দিন হয়ে গেল। 2 দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন, তার মনোজাগতিক সবকিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে। তিনি না গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে, না গেলেন কোনো হসপিটালে। একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এর আগে আমরা কোনো সরকার প্রধানের সময় আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে, সেই বৈঠকের আসলে আউটকাম একটা বলেছে যে তারা ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না, কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না। তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফ্যাসিবাদী শক্তি, তাদের দোসররা অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে, তার কিছু আলামত আমরা দেখলাম। আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয়। যাওয়া যায় প্যারাশুটের মাধ্যমে। উনি যতশত চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য, কোন মানুষের উপর না, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন। কিন্তু দেখেন, ওনার নিজের জীবনটা কিন্তু আগে, আমরা যখন আর্মিতে ট্রেনিং করেছি, আগে নিজে বাঁচবো, পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেবো। নিজে মরে অন্যকে বাঁচাবো না। কিন্তু উনি নিজেও মরে গেল, অন্যকেও মারলো, কিন্তু উনি নিজে বাঁচতে পারতো। কিন্তু না, ওনার নিজের জীবন দিয়ে বুঝাতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক, সেটা উনি কখনোই চাই না। ওনাকে বাঁচাতে যায় উনি নিজেও ধ্বংস হয়েছে, মানে উনি মারা গেছে। কিন্তু তারই পাশাপাশি আমরা যেখানে বাংলাদেশের শোক দিবস পালন করব, সেখানে বাংলাদেশের সচিবালয় গ্রাহ করছে আমাদের ছাত্ররা। কেন? প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, বিমান বিধ্বস্তের ঘটনা থেকে সম্পূর্ণ রাজনৈতিক আলোচনার সকল বিষয় সম্পর্কে আজকের জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলুন সেই বিস্তারিত আলোচনা থেকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই ছুটির ঘণ্টা পড়ে। বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে। শিক্ষকরা জানিয়েছেন, অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই। শিক্ষক আর স্টাফরাও সে সময় ছিলেন। হতাহতের তালিকা তৈরির কাজ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, নিহতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সত্য নয়। কাউকে বিচলিত আর বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার। জানিয়েছেন, শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। গভর্নিং বডির চেয়ারপারসনের সাথে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা। বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী ভবনে, ততক্ষণে স্কুল ছুটি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে। যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে। স্কাই, ক্লাউড, ময়না, দোয়েল নামের ক্লাসরুমগুলো বিধ্বস্তের শিকার। কেউ ছিল ক্লাসে, কেউ ছিল করিডোরে, কেউ দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছুটোছুটি করছিল। সাথে ছিলেন স্কুলের আয়ারাও। দ্বিতীয় তলায় পুড়েছে 2টি ক্লাসরুম ও একটি টিচার্স রুম। বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল, সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না। এজন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল, ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল। যে যার মতো করে পারছে, গ্রিল ভাঙা, গ্রিলের তালা ছিল, উইন্ডোর মতো তালা ভাঙা, তারপরে একটা মই এনে 3 তলায় উঠা। হোস্টেলের বাচ্চারা পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার। এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি। ছুটির সময় কোঅর্ডিনেটর মাহরিন গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিতেন। সেদিন নিজেকে পুড়িয়ে প্রাণ বাঁচান অন্তত 20 শিশুর। শেষমেশ আর বাঁচানো যায়নি জাতির সামনে আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত গড়ে যাওয়া মাহরিনকে। ক্লাসের উপস্থিতি, আইডি কার্ড সহ নানান আলামত নিয়ে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা শুরু করেছে মাইলস্টোনের তদন্ত কমিটি। আছেন অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরাও। এরকম না যে ক্লাস চলতেছিল, 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। গভর্নিং বডির চেয়ারপারসন মাহফুজা বেগমের সঙ্গে কথা হয় যমুনা নিউজের। হতাহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান তার। কোনো কিছুতে আমরা বিচলিত হওয়ার জন্য কালকে ও বললো যে এখন ওখানে ওরা বললো যে কি কাউন্সিলিং করার জন্য ওরা এখন আমার লোক আনছে। যে বাচ্চারা যদি ঘাটে গিয়ে থাকে তাহলে পরে এটা ওদেরকে বোঝানো উচিত। আমরা কি সভ্যতা এরকম তো আছি
তো কালকে পরশুর মধ্যে হয়তো ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। সন্ধ্যা 7টা পর্যন্ত আইএসপিআর এর দেওয়া তথ্যে এই ঘটনায় মৃতের সংখ্যা 32, আহত 150 শতাধিক। বার্ন ইনস্টিটিউটে 8 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেই বৈঠকের আসলে মানে আউটকামটা কি? একটা বলেছে যে তারা ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না, কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না। তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফ্যাসিবাদী শক্তি, তাদের দোসররা অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে, তার কিছু আলামত আমরা দেখলাম। আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয়। দুইটা ব্যাপার, একটা হলো যে এই যে ফ্যাসিবাদী শক্তিকে প্রশ্রয় দেবে না রাজনৈতিক দলগুলো বা তাদেরকে কোনো আমন্ত্রণ জানাবে না, এটা সত্য। কিন্তু আপনি ওই ক্ষেত্রটা যদি তৈরি হয় তো এরা তো ঢুকবেই, আপনি কিভাবে এটা সামাল দেবেন? এটা দেওয়া যাবে না। ফলে এই কথার কোনো অর্থ হয় না। সরকার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এটা আসলে বস্তুত বাস্তবতা হচ্ছে পারবে না। কেন পারবে না আমি বলি। এই প্রশাসন, এই পুলিশ সহ সবকিছু এর কাঠামোটা একদম দুর্বল করে ফেলছে শেখ হাসিনা। রাজনৈতিক শাসনে অর্থাৎ একদলীয় শাসনের একেবারে রাজনৈতিক ছত্রছায়ায় যেহেতু প্রশাসনটা পরিচালিত হয়েছে গত 15 বছরে, ফলে এটা দুর্বল এবং খুবই নতজানু টাইপের। এরা এখন মানে কি বলে লতা গাছের মতন, যেখানেই কোনো শক্ত শিকড় পাবে সেখানে যে পেঁচায় ধরবে। এখন দেখেন না, সব মনে হচ্ছে যে মানে থানার ওসি বলেন, এসপি বলেন বা অন্যান্য, তাদের মনে হচ্ছে যেন তারা বিএনপি, তারা সরকারও না। ফলে এরা আসলে সাথে এই সরকার জানে যে ইন্টারিম, এটার গায়ের মধ্যে ছাপি পড়ছে ইন্টারিম, আজ আছে কাল নেই। তা আজ আছে কাল নেই এমন সরকারের সঙ্গে আসলে কেউ থাকে না। তারা হিসাব নিকাশ করে যে সামনে কি আসতে পারে, হয় বিএনপি না জামাত। তো বিএনপির সম্ভাবনাটা বেশি, এই কারণে সবাই এখন বিএনপির পেছনে জড়ো হয়েছে, তাদের প্রোটোকল দিচ্ছে, তাদের জন্য তারা নিবেদিত। কিন্তু এতে কাজ হচ্ছে না, কারণ বিএনপি এই সেবাটা নিচ্ছে। এটা এর ফলে যেটা হচ্ছে, তৃণমূল পর্যায়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে ব্যবহার করে তারা বরং নানা রকম অপকর্ম করতেছে, এবং সেই অপকর্মটা রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং এটাকে অন্যরা ক্যাশ করতেছে। জামাত বা এনসিপি বলেন, অন্যরা ক্যাশ করতেছে, মাঠেও নামছে। দেখলেন না ওই যে মিটফোর্ডের ঘটনাটাকে কেন্দ্র করে। তো এখন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে শক্ত করবে? করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোর এই নৈরাজ্য ঠেকাতে পারবে না। দেখেন না, যেখানে যেখানে শিবির বলেন, জামাত বলেন বা বিএনপি চড়াও হয়েছে যেসব থানাগুলোতে, সেই থানাগুলো আলটিমেটলি সারেন্ডার হয়েছে, বরং ওই ওসি এসপি এরা বদলি হয়েছে। তো একই অবস্থা, যেটা প্রশাসন বলতে তো আসলে কিছুই নেই। ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করা যাবে না। আবার ফ্যাসিবাদদের এদেরকে দেবে না, অনেকে বিশৃঙ্খলা তৈরি করতেছে, এটা বলতেছে সত্য, এবং হয়তো বাস্তবতা তাই। বিক্ষুব্ধ লোকজন তো মানে পাবলিকের মতন ওরাও আছে, ওরাও এখন এই সুযোগে নামবে। তারাও মনে করতেছে যে হাসনাত সার্জিদের মতন আমরা একটা অভ্যুত্থান ঘটাই দেবো, হইতে পারে, হচ্ছে, হয়তো তার আলামত কিছু আছে। তাহলে এটা ক্ষেত্রটা আপনি যদি তৈরি না করেন পারবে না, বিচ্ছিন্নভাবে পারবে না। দেখেন না, তাদের হরতাল হয়েছে, হয়নি। কিন্তু আবার ওই যে মাইলস্টোন যে ট্রাজেডি, সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা ঢুকে গেছে। কেননা মানুষের এটার ব্যাপারে সহানুভূতি আছে, আবেগ আছে, সেই আবেগ সহানুভূতিকে তারা কাজে লাগাইছে। তাহলে মূল কথাটা হলো যে আপনার এই পরিস্থিতিটা উত্তরণ ঘটাইতে হবে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, এবং আইন শৃঙ্খলা যেই পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু দুটোই আপাতত আমি যেটা মনে করি, অন্তত অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। এই বাস্তবতাটা মাথায় রেখে যেটা করা দরকার, আমি আবারও বলছি যে নির্বাচনের দিকে আগাইতে হবে। নির্বাচনের তারিখটা ঘোষণা করেন, পরে সব দলগুলোকে বলে নির্বাচন পর্যন্ত একেবারে তোমাদেরই দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা। এইটা ছাড়া আর কোনো শর্টকাট বুদ্ধি নেই। আপনি সেনাবাহিনীকে দিনের পর দিন নিয়ে মাঠে রাখবেন, রেখে আরো কি হচ্ছে? সেনাবাহিনীর একটা সর্বোচ্চ বাহিনী বাংলাদেশে, এরপরে তার কিছু থাকে না। দেশ রক্ষার এই বাহিনীকে আপনি এখন চ্যালেঞ্জের মুখে পড়ে দিচ্ছেন, তাদের মানে ঘাম ঝরতেছে, রক্ত ঝরতেছে, তাদের এই পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন যে মানুষজনকে উদ্ধার করে এপিসির মধ্যে ঢুকাই নিয়ে তাদেরকে উদ্ধার করতে হচ্ছে। একটা এই যে যুদ্ধ বিগ্রহের মতন একটা পরিস্থিতিতে তাদেরকে ঠেলে দেয়া, পরবর্তীতে তারা আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। ফলে মানে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, সরকার কঠোর হতে পারবে না। এই মানে কি বলে ফ্যাসিবাদের দোষরা সুযোগ নেবে, নেবে, কারণ এই পরিস্থিতি তৈরি হইতে থাকবে। মানে একটা অরাজনৈতিক সরকার লম্বা সময় থাকলে যা হয় সেটাই হবে। সুতরাং করণীয় যেটা মূল কাজ, সেই দিকেই যাইতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে কোনো বিপদের আঁচ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না, অন্যের কাঁধে চাপিয়ে দিতে চান, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন
এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি। আর বিএনপিও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে।